আসসালামু আলাইকুম। আমি তৌহিদা বেগম, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজকে আমি উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সিলেবাসের অন্তর্ভুক্ত একটি অধ্যায়, মানব শারীরতত্ত্ব, বর্জ্য নিষ্কাশন, হিউম্যান ফিজিওলজি, ওয়াস্ট অ্যান্ড এক্সক্রিশন, এই অধ্যায়টির একটি টপিক নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে রেচনতন্ত্রের গঠন বর্ণনা। মানব শারীরতত্ত্ব, বর্জ্য নিষ্কাশন আমাদের অধ্যায়টির নাম। কাজে প্রথমে তাহলে আমরা জানার চেষ্টা করি বর্জ্য বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি। বর্জ্য বলতে আমি জানি তোমরা সবাই বলতে পারবে যে বর্জ্য হচ্ছে যেটি আমাদের জন্য অপ্রয়োজনীয়, ক্ষতিকারক, সেটাকে আমরা বলে থাকি বর্জ্য। মানব শরীরেও বা অন্যান্য যে কোনো জীবের দেহেই কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন যে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে, যে আমাদের বিভিন্ন বিপাকীয় কার্যক্রমগুলো চলছে, ওগুলোর কারণে কিন্তু নানা ধরনের অপ্রয়োজনীয় কিছু উপাদান বা পদার্থ সৃষ্টি হয়, যেগুলো আমাদের দেহের কাজে লাগে না, সেগুলোকে বর্জ্য হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে বর্জ্য বলতে আমরা বুঝি প্রাণীদেহে বিপাকীয় কার্যক্রমের কারণে সৃষ্ট বা উৎপন্ন বিভিন্ন অপ্রয়োজনীয় উপাদান, যেমন ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিনিন, কার্বন অ্যাসিড, এছাড়াও অপ্রয়োজনীয় ড্রাগস, হরমোন, অতিরিক্ত পানি ইত্যাদি যা দেহের জন্য ক্ষতিকারক, সেগুলোকে বর্জ্য বলা হয়। যেহেতু এগুলো দেহের জন্য অপ্রয়োজনীয় এবং ক্ষতিকারক, কাজে এগুলোকে অবশ্যই দেহ থেকে নিষ্কাশন করতে হবে। তার কাজেই নিষ্কাশন বা রেচন বলতে আমরা বুঝবো প্রাণীদেহে বিপাকের ফলে সৃষ্ট বর্জ্য পদার্থ সমূহ দেহ থেকে নিষ্কাশন করার প্রক্রিয়াকে রেচন বলা হয়ে থাকে। তাহলে বর্জ্য এই পদার্থগুলো দেহ থেকে নিষ্কাশন করাকে রেচন বলা হয়। তবে এক্ষেত্রে আমি বলবো যে যদিও বর্জ্য পদার্থ নিষ্কাশন রেচন বলা হয়, কিন্তু উন্নত প্রাণীদের ক্ষেত্রে কিন্তু স্পেসিফিক্যালি বলা হয়ে থাকে যে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ সমূহ দেহ থেকে নিষ্কাশন করাকে রেচন বলা হয়। এর কারণ হচ্ছে উন্নত প্রাণীদের ক্ষেত্রে অন্যান্য নাইট্রোজেন ঘটিত বর্জ্যগুলো ছাড়া অন্যান্য যেগুলো আছে, অন্যান্য যে বর্জ্যগুলো সৃষ্টি হয়, সেগুলো কিন্তু নিষ্কাশনের জন্য অন্যান্য অঙ্গ কিন্তু জড়িত থাকে বা কাজ করে থাকে। তাহলে আমরা রেচন বলতে যে সংজ্ঞাটি বলবো সেটি হচ্ছে প্রকৃতপক্ষে যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ দেহ থেকে নিষ্কাশিত হয় তাকে রেচন বলা হয়। আর রেচনতন্ত্র কি? তাহলে যে তন্ত্রের মাধ্যমে রেচন কার্য সম্পন্ন হয় তাকে রেচনতন্ত্র বলা হয়ে থাকে। এককোষী থেকে বহুকোষী সকল প্রাণী দেহে কিন্তু এই রেচন প্রক্রিয়া ঘটে থাকে। সমগ্র প্রাণীকুলেই কিন্তু রেচন কার্যক্রমটি বিভিন্নভাবে সম্পন্ন হয়ে থাকে। তাহলে কিভাবে সম্পন্ন হয় সেটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে এখানে আমি সংক্ষেপে একটু দেখানোর চেষ্টা করেছি। যেমন এককোষী জীবসমূহ তারা তাদের রেচন কার্য সম্পন্ন করে একটি কোষের মাধ্যমে, এবং সেখানে তারা বর্জ্য পদার্থটি নিক্ষেপণ বা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে দেহ থেকে বের করে দেয়। এখানে উদাহরণস্বরূপ আমরা অ্যামিবার একটা ছবি রেখেছি। সেই অ্যামিবার কি করে, তাদের দেহের যে বর্জ্যগুলো সৃষ্টি হয় সেটি এই ভ্যাকুয়াল কন্ট্রাক্টাইল ভ্যাকুয়াল সংকোচনশীল গহ্বরের মাধ্যমে তারা দেহ থেকে সেটা বের করে দেয়। আর বহুকোষী প্রাণীসমূহ বিভিন্ন কোষ বা অঙ্গের মাধ্যমে রেচন কার্য সম্পন্ন করে থাকে। বহুকোষী প্রাণীরা বিভিন্ন কোষ বা অঙ্গের মাধ্যমে রেচন কার্য সম্পন্ন করে। সেটি কিভাবে আমরা জানি? বহুকোষী প্রাণীদেরকে দুভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ইনভার্টিব্রেট, একটি হচ্ছে ভার্টিব্রেট। তাহলে ইনভার্টিব্রেট যারা, তারা কিভাবে করে? যেমন এখানে প্রথমেই দেয়া আছে প্ল্যাটিহেলমিনথেস পর্বের একটি প্রাণী, যেমন প্ল্যানেরিয়ার ছবি দেওয়া আছে, এবং প্ল্যাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা কিভাবে তাদের রেচন কার্য সম্পন্ন করে, এখানে সেটি লেখা আছে ফ্লেম সেল। এটা তোমরা আমি জানি জীববৈচিত্র্যের যে অধ্যায়টি আছে সেখানে বিভিন্ন পর্বের প্রাণীদের যে বৈশিষ্ট্য পড়েছো, সেখানেও কিন্তু জেনেছো প্ল্যাটিহেলমিনথেস পর্বের প্রাণীরা শিখা কোষের মাধ্যমে তারা তাদের রেচন কার্যক্রম সম্পন্ন করে থাকে। এর পাশে আছে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত আরেকটি প্রাণী, ঘাসফড়িং। ঘাসফড়িং তারা তাদের রেচন কার্যক্রম সম্পন্ন করে মালপিজিয়ান নালিকার মাধ্যমে। যে মালপিজিয়ান নালিকা, সেই মালপিজিয়ান টিউবুলসের মাধ্যমে তাদের রেচন কার্যক্রম সম্পন্ন করে। তারপর অ্যানিলিডা পর্বের প্রাণী যারা, তারা তাদের রেচন কার্য সম্পন্ন করে
নেফ্রিডিয়ামের মাধ্যমে। তাহলে এভাবেই কিন্তু ইনভার্টিব্রেট প্রাণীরা তাদের যে কয়েকটি এখানে উদাহরণ দেওয়া আছে তারা কিভাবে তাদের রেচন কার্যক্রম সম্পন্ন করে। এছাড়াও আছে যেমন ধরো ক্রাস্টাসিয়ানরা তারা তাদের রেচন কার্যক্রম সম্পন্ন করে তাদের অ্যান্টিনিউল গ্ল্যান্ড নামক একটি গ্রন্থি আছে, সেটির মাধ্যমে তারা তাদের রেচন কার্যক্রম সম্পন্ন করে। এখন আমরা যাব ভার্টিব্রেটরা কিভাবে করে, তাদের বৃক্ক বা কিডনির মাধ্যমে তারা তাদের রেচন কার্য সম্পন্ন করে থাকে। তাহলে এখানে আমি একটা স্লাইডের মাধ্যমে যে সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি যে সমগ্র প্রাণী জগতে যে প্রাণীদের মধ্যে রেচন কার্যটা কিভাবে সম্পন্ন হচ্ছে, যে কি এক এক প্রাণী এক এক ভাবে তারা তাদের রেচন কার্যক্রম সম্পন্ন করছে। রেচন দ্রব্যের উপর ভিত্তি করে প্রাণীদের ক্ষেত্রে 3 ধরনের রেচন প্রক্রিয়া দেখা যায়। এরপর সমগ্র প্রাণী জগতে রেচন দ্রব্য অর্থাৎ এক্সক্রেটরি প্রোডাক্টটা কি ধরনের সেটার উপর বেসিস করে দেখা যায় যে 3 ধরনের রেচন প্রক্রিয়া দেখা যায়। সেগুলো কি এখানে আমি একটি ছকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এই যে এখানে 3 ধরনের রেচন দ্রব্যের উপর ভিত্তি করে রেচন প্রক্রিয়ার নাম দেওয়া আছে। প্রথমটি হচ্ছে কি অ্যামোনোটেলিজম। প্রথম প্রক্রিয়াটি টাইপ অফ, এখানে লেখা আছে টাইপ অফ এক্সক্রিশন অ্যামোনোটেলিজম। হ্যাঁ, অ্যামোনোটেলিজম যাদের ক্ষেত্রে দেখা যায় সেই সব প্রাণীকে বলা হয়ে থাকে অ্যামোনোটেলিক প্রাণী। এবং এই অ্যামোনোটেলিক প্রাণীদের প্রধান এক্সক্রেটরি প্রোডাক্ট হচ্ছে অ্যামোনিয়া। প্রধান রেচন দ্রব্য হচ্ছে কি অ্যামোনিয়া। ব্র্যাকেটে লেখা আছে দেখো ভেরি টক্সিক। এটি লেখার কারণ হচ্ছে অন্যান্য যে রেচন দ্রব্যগুলো আছে তার মধ্যে অ্যামোনিয়াই সবচেয়ে বেশি টক্সিক বা বিষাক্ত হয়ে থাকে। আর এই অ্যামোনোটেলিক প্রাণী কারা, এখানে এক্সাম্পল স্বরূপ দেওয়া আছে মোস্ট অ্যাকোয়াটিক অ্যানিমালস অর্থাৎ অধিকাংশ জলজ প্রাণীকুল, যেমন প্রোটোজোয়ান্স, পোরিফেরান্স, ক্রাস্টাসিয়ান্স, এখাইনোডার্মস, মোস্ট অফ দ্য ফিশেস, এরা হচ্ছে এই অ্যামোনোটেলিক প্রাণী। তাহলে প্রোটোজোয়ান, পরিফেরা, ক্রাস্টাসিয়ান, এখাইনোডার্ম এবং অধিকাংশ মাছ তারা হচ্ছে অ্যামোনোটেলিক প্রাণী। 2 নম্বরে আছে ইউরিওটেলিজম। আর ইউরিওটেলিজম যাদের ক্ষেত্রে ঘটে সেসব প্রাণীদেরকে বলা হয়ে থাকে ইউরিওটেলিক প্রাণী। ইউরিওটেলিক প্রাণী যারা, তাদের প্রধান এক্সক্রেটরি প্রোডাক্ট হচ্ছে ইউরিয়া। তাদের প্রধান এক্সক্রেটরি প্রোডাক্ট হচ্ছে কি ইউরিয়া। এবং এটি লেখা হয়েছে যে লেস টক্সিক অর্থাৎ অ্যামোনিয়ার চেয়ে এটি অপেক্ষাকৃত কম ক্ষতিকারক। কাদের ক্ষেত্রে দেখা যায়? শার্কস, সাম বনি ফিশেস, অ্যাম্ফিবিয়ান্স অ্যান্ড ম্যামালস অর্থাৎ হাঙর, কিছু অস্থিযুক্ত মাছ, উভচর এবং স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে এই ইউরিওটেলিজম দেখা যায়। সর্বশেষ আছে এখানে ইউরিকোটেলিজম। আর ইউরিকোটেলিজম যাদের ক্ষেত্রে দেখা যায় তারা হচ্ছে ইউরিকোটেলিক প্রাণী। ইউরিকোটেলিক প্রাণীদের প্রধান এক্সক্রেটরি প্রোডাক্ট হচ্ছে ইউরিক অ্যাসিড এবং ব্র্যাকেটে লেখা আছে লিস্ট টক্সিক। কাজে এখানে দেখো উপর থেকে অ্যামোনিয়াকে লেখা হচ্ছে ভেরি টক্সিক, ইউরিয়াটা অপেক্ষাকৃত কম টক্সিক এবং ইউরিক অ্যাসিড হচ্ছে সবচেয়ে কম টক্সিক বা লিস্ট টক্সিক হিসেবে বলা হচ্ছে। আর এদের ইউরিকোটেলিক প্রাণী কারা? স্নেইলস, ইনসেক্টস, রেপটাইলস অ্যান্ড বার্ডস অর্থাৎ শামুক জাতীয় প্রাণী যেগুলো শামুক, পোকামাকড়, সরীসৃপ এবং পাখি, এরা হচ্ছে ইউরিকোটেলিক প্রাণী। তাহলে এই ছকটি উপস্থাপন করার পিছনে আরো একটি কারণ হচ্ছে আমরা যেহেতু মানব শারীর তত্ত্ব পড়ছি এবং মানুষের রেচনতন্ত্র সম্পর্কে পড়ব, কাজে আমরা জানবো যে মানুষ অর্থাৎ ম্যামালস, যেহেতু লেখা আছে মানুষ হচ্ছে ইউরিওটেলিক প্রাণী। মানুষের ক্ষেত্রে ইউরিওটেলিজম রেচন দেখা যায়। আশা করছি তোমরা পেরেছো। এখানে একটা ছবির মাধ্যমে জাস্ট আগের স্লাইডে যেগুলো আমি দেখিয়েছি বা বোঝানোর চেষ্টা করেছি সেটা জাস্ট ছবির মাধ্যমেও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করেছি। যেমন এখানে মোস্ট অ্যাকোয়াটিক অ্যানিমালস যারা, তারা অ্যামোনিয়া এক্সক্রিট করে। যারা ম্যামালস, অ্যাম্ফিবিয়ান্স, তারা ইউরিয়া এক্সক্রিট করে। যারা ইনসেক্টস, তারপর রেপটাইলস, বার্ডস, তারা ইউরিক অ্যাসিড এক্সক্রিট করে। এখন আমরা যেটি করব যে মানব শারীরতত্ত্বে বর্জ্য নিষ্কাশন, কাজেই আমরা দেখব মানব শরীরে কি কি বর্জ্য সৃষ্টি হয় এবং সেগুলো কিসের মাধ্যমে দেহ থেকে নিষ্কাশিত। এখানে লেখা আছে মানব দেহে সৃষ্ট বর্জ্য পদার্থ সমূহের 80% নিষ্কাশিত হয় বৃক্ক এবং তৎসংশ্লিষ্ট অঙ্গসমূহের দ্বারা। তাহলে অধিকাংশ অর্থাৎ 80% নিষ্কাশিত হয় কিন্তু বৃক্কের মাধ্যমে,
আর বাকি 20% নিষ্কাশিত হয় দেহের অন্যান্য অঙ্গ যেমন ত্বক, যকৃৎ, ফুসফুস, বৃহদান্ত্র ইত্যাদি অঙ্গ দ্বারা নিষ্কাশিত হয়ে থাকে। এবং পাশে এই সমস্ত অঙ্গগুলোর একটি ছবিও দেখানো হয়েছে তোমাদের বোঝার সুবিধার্থে, যে স্কিন, লাংস, রেকটাম, লিভার এবং কিডনি। আচ্ছা, এই যে অঙ্গগুলোর নাম আমরা একটু আগে দেখলাম, আমরা একটু দেখি যদি ত্বকের মাধ্যমে আসলে কি কি রেচন দ্রব্য দেহ থেকে নিঃসরণ হয়। যেমন ত্বকে আমরা জানি সিবেসিয়াস গ্রন্থি আছে এবং সিবেসিয়াস গ্রন্থির মাধ্যমে সিবাম নিঃসৃত হয়। এই সিবামের মাধ্যমে কিন্তু হাইড্রোকার্বন, স্টেরয়েড, মোম এগুলো দেহ থেকে নিঃসরণ হয়। আরেকটি আছে ঘর্মগ্রন্থি, ত্বকে ঘর্মগ্রন্থি থাকে এবং ঘর্মগ্রন্থি থেকে ঘাম নিঃসৃত হয়। সেই ঘামের মাধ্যমে পানি, সোডিয়াম ক্লোরাইড, ইউরিয়া, অ্যামোনিয়া নিঃসরণ হয়। তাহলে এগুলো হচ্ছে আমাদের ত্বকের মাধ্যমে যে বর্জ্যগুলো নিষ্কাশিত হয়, এবং ত্বক হচ্ছে ইন্টেগুমেন্টারি সিস্টেমের অংশ। এরপরে আছে ফুসফুস। ফুসফুসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ করে আমাদের দেহ, এবং এটি রেসপিরেটরি সিস্টেমের অংশ। বৃহদন্ত্র, বৃহদান্ত্রের মাধ্যমে কিন্তু কি কি নিঃসরিত হচ্ছে? অধিকাংশ অপাচ্য কঠিন বর্জ্য পদার্থ এবং সামান্য পরিমাণ পানি নিঃসরণ হয়, এবং এটি আমরাও জানি যে ডাইজেস্টিভ সিস্টেমের অন্তর্ভুক্ত একটি অঙ্গ। এরপর আছে যকৃৎ। যকৃতের মাধ্যমে কি কি নিঃসরণ হয়? অ্যামোনিয়া, বিলিরুবিন, বিলিভার্ডিন, অপ্রয়োজনীয় ড্রাগস, হরমোন ইত্যাদি নিঃসরণ হচ্ছে, এবং এটি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের অংশ। সর্বশেষ আছে কিডনি। কিডনি থেকে দেখো, কিডনির কাজ কি? কিডনি রক্ত থেকে ইউরিয়া, লবণ এবং অতিরিক্ত পানি নিঃসরণ করে, এবং এটি হচ্ছে আমাদের রেচনতন্ত্রের অংশ, এক্সক্রিটরি সিস্টেমের অংশ। আমরা আমাদের রেচনতন্ত্রের গঠন বলতে কিন্তু আমরা কিডনি এবং তৎসংশ্লিষ্ট অংশগুলো সম্পর্কেই পড়ব। এই যে আমাদের রেচনতন্ত্রের একটি ছবি, এবং আমরা জানি এটি হচ্ছে, এটাকে বলা হয় এক্সক্রেটরি অথবা ইউরিনারি বা রেনাল সিস্টেম, যেভাবেই বলা হোক না কেন। অর্থাৎ এক্সক্রেটরি সিস্টেমও বলা যায়, ইউরিনারি সিস্টেমও বলা যায়, এটিকে রেনাল সিস্টেমও বলা যায়। এটি আমরা জানি, রেচনতন্ত্রের সংজ্ঞা আমরা শুরুতেই জেনেছি, এবং কি কি রেচন দ্রব্য এই তন্ত্রের মাধ্যমে নিঃসরণ হয়? অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন। তন্ত্রের গঠন, স্ট্রাকচার অফ এক্সক্রিটরি সিস্টেম, এখানে ছবিও আছে, এবং পাশাপাশি যে অংশগুলো নিয়ে গঠিত, কি কি নিয়ে গঠিত আমাদের রেচনতন্ত্র? একজোড়া বৃক্ক, একজোড়া ইউরেটার, একটি মূত্রথলি, একটি মূত্রনালী। কোনটি কি আমরা যদি চিহ্নিত করি, যে এটি হচ্ছে বৃক্ক, উভয় পাশে দুটো আছে একজোড়া বৃক্ক। বৃক্কের নিচেই কিন্তু দুইটি বৃক্ক থেকেই কিন্তু একটি করে মোট একজোড়া ইউরেটার আমরা এখানে দেখতে পাচ্ছি। আর ইউরেটার গিয়ে যুক্ত হয়েছে যে অংশের সাথে, সেটি হচ্ছে মূত্রথলি। মূত্রথলির পরেই যে নিচের অংশটি, সেটি হচ্ছে একটি মূত্রনালী। তাহলে এটি হচ্ছে আমাদের রেচনতন্ত্রের গঠন, কি কি অংশ নিয়ে গঠিত। এখন আমরা বিস্তারিত এই রেচনতন্ত্রের প্রতিটি অংশের গঠন সম্পর্কে জানব। প্রথমেই আসছে বৃক্ক। বৃক্ক সম্পর্কে যদি প্রথমেই আমরা বলি, দেখা যাচ্ছে বক্ষপিঞ্জরের নিচে কটি বা কোমর অঞ্চলে এবং মেরুদণ্ডের উভয় পাশে একটি করে দুটি বৃক্ক থাকে। এই যে মেরুদণ্ডের উভয় পাশে এবং বক্ষপিঞ্জরে, যে বক্ষপিঞ্জরের একটু নিচে কোমর বা কটি অঞ্চল যেটিকে বলা হয়, সেই অঞ্চলে কিন্তু দুটি বৃক্ক অবস্থান করছে। এরপরে কি লেখা আছে? যকৃতের অবস্থানের কারণে বাম বৃক্কটি ডান বৃক্কের চেয়ে একটু উপরে অবস্থিত, এবং আমরা জানি বক্ষপিঞ্জরে কি আছে? লিভার আছে। এই লিভারের কারণে কিন্তু বৃক্ক দুটি সমানভাবে অবস্থান করছে না, এই বাম বৃক্কটি একটু উপরে অবস্থান করে। প্রতিটি বৃক্ক নিরেট, চাপা, অনেকটা শিম বীজের মতো এবং কালচে লাল বর্ণের। তাহলে এটি নিরেট, চাপা এবং অনেকটা দেখো বিনের মতোই, কিন্তু আসলে শিম বীজের মতোই, এবং কালচে লাল বর্ণের একটি অঙ্গ। একটি পরিণত বৃক্কের দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার, প্রস্থ 5 থেকে 6 সেন্টিমিটার, স্থূলত্ব 3 সেন্টিমিটার। প্রতিটি বৃক্কের ওজন পুরুষের ক্ষেত্রে 150 থেকে 170 গ্রাম এবং নারী দেহে 130 থেকে 150 গ্রাম। অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে বৃক্কের ওজনটা একটু বেশি, 150 থেকে 170 গ্রাম, এবং নারী দেহে 130 থেকে 150 গ্রাম। এখন আমরা বৃক্কের যে প্রস্থচ্ছেদ দেখতে পাচ্ছি, বৃক্কের অন্তর্গঠন সম্পর্কে জানবো। আমি বেশ কয়েকটি স্লাইডে
বৃক্কের প্রস্থচ্ছেদের মাধ্যমে তোমাদেরকে আলাদা আলাদা ভাবে বৃক্কের গঠন সম্পর্কে জানানোর চেষ্টা করব। এই স্লাইডে দেখো যে প্রস্থচ্ছেদটা দেখতে পাচ্ছি আমরা, সেখানে কি লেখা আছে, বৃক্কের বাইরের দিক উত্তল এবং ভিতরের দিক অবতল। এটা তোমরা দেখে বুঝতে পারছো, এটার বাইরের দিক হচ্ছে উত্তল এবং এই যে ভিতরের দিকটা কিন্তু অবতল। অবতল অংশের নাম হাইলাম বা বৃক্কনাভি। এই অংশটি অবতল অংশের নাম হচ্ছে হাইলাম বা বৃক্কনাভি। হাইলামের মধ্য দিয়ে রেনাল ধমনী ও স্নায়ু বৃক্কে প্রবেশ করে এবং ইউরেটার ও রেনাল শিরা বহির্গত হয়। তাহলে এই যে হাইলাম, এই হাইলামের মধ্যে কি প্রবেশ করছে, রেনাল ধমনী প্রবেশ করে আর রেনাল স্নায়ু প্রবেশ করে। আর এই হাইলামের মধ্য দিয়ে কিন্তু বের হয়ে আসে রেনাল শিরা এবং আরেকটি হচ্ছে ইউরেটার, যেটি নিচে নেমে গিয়ে মূত্রথলের সঙ্গে যুক্ত হয়। এই প্রস্থচ্ছেদে আমরা যে অংশগুলো সম্পর্কে জানবো সেটি হচ্ছে, যেমন এই বৃক্কের বাইরের দিকে একটি আবরণ থাকে, এই আবরণটির নাম হচ্ছে ক্যাপসুল। এই আবরণটির নাম ক্যাপসুল। ক্যাপসুলের ঠিক নিচেই থাকে যে অংশটি, সেটি হচ্ছে কর্টেক্স। ক্যাপসুলের নিচের অংশটি, ঠিক নিচের অংশটি হচ্ছে কর্টেক্স। আর কর্টেক্সের, এখানে লেখা আছে কর্টেক্স, কর্টেক্সের নিচে এই যে এই অংশটির নাম হচ্ছে মেডুলা। কর্টেক্সের নিচেই থাকছে মেডুলা। এই যে কর্টেক্স কিন্তু মেডুলার ভেতরে কোথাও কোথাও প্রবেশ করেছে। এই যে দেখো, এইদিকে কয়েকটি জায়গায় এটি কিন্তু প্রবেশ করেছে। কর্টেক্সের অংশ মেডুলার মধ্যে প্রবেশ করার কারণে এটি দেখতে অনেকটা স্তম্ভের মতো লাগছে, এই জন্য এই অংশটিকে বলা হয়ে থাকে রেনাল কলাম বা বৃক্কীয় স্তম্ভ। আর এই বৃক্কীয় স্তম্ভের কারণে কিন্তু মেডুলার অংশে দেখা যায় কয়েকটি পিরামিডের মতো কিছু অংশ দেখা যায়, এগুলোকে বলা হয়ে থাকে রেনাল পিরামিড। এখন আমরা যদি বর্ণনাটা দেখি তাহলে কি দেখি, বৃক্ক ক্যাপসুল নামক তন্তুময় যোজক টিস্যুর আবরণে বেষ্টিত থাকে। অর্থাৎ আমরা বলেছি ক্যাপসুলের আবরণ দ্বারা এটি আবৃত এবং তন্তুময় যোজক টিস্যুর আবরণ। বৃক্কের লম্বচ্ছেদে কি কি দেখা যায়, বাইরের দিকে গাঢ় লাল বর্ণের কর্টেক্স এবং নিচে হালকা লাল বর্ণের মেডুলা। এটাও তোমরা নিশ্চয়ই দেখেছো এবং মেলাতে পারছো নিশ্চয়ই বর্ণনার সাথে চিত্র। কর্টেক্সের কিছু অংশ মেডুলার ভেতরে প্রবেশ করে স্তম্ভের ন্যায় গঠন তৈরি করে, এগুলোকে বৃক্কীয় স্তম্ভ বা রেনাল কলাম বলে। এই যে এটি হচ্ছে রেনাল কলাম, যেটি কর্টেক্সের মধ্যে প্রবেশ করেছে। এরপরে লেখা আছে, কর্টেক্সের এরূপ বিন্যাসের ফলে মেডুলা অংশটি 8 থেকে 12টি রেনাল পিরামিডে বিভক্ত হয়। তাহলে কর্টেক্সের এই বিন্যাসের কারণেই কিন্তু মেডুলার অংশটি 8 থেকে 12টি রেনাল পিরামিডে বিভক্ত হয়েছে। আমাদের এই স্লাইডে আমরা কি দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে যে বৃক্কের হাইলামের মধ্য দিয়ে যে ইউরেটারটা বের হয়ে এসেছে, নিচের দিকে নেমে গিয়েছে, সেই ইউরেটারের এই গোড়াটি কিন্তু বেশ প্রশস্ত এবং এই প্রশস্ত অংশটির নাম হচ্ছে পেলভিস। প্রশস্ত অংশটির নাম পেলভিস। পেলভিস বৃক্কের মধ্যে কিন্তু কয়েকটি ভাগে ভাগ হয়ে গিয়েছে। প্রধান যে শাখায় ভাগ হয়েছে সেটিকে বলা হয়ে থাকে মেজর ক্যালিক্স। আর এই মেজর ক্যালিক্স আরো ভেতরে গিয়ে আরো কয়েকটি শাখায় বিভক্ত হয়ে গিয়েছে, এগুলোকে বলা হচ্ছে মাইনর ক্যালিক্স। তাহলে পেলভিস, প্রশস্ত ইউরেটারের প্রশস্ত যে গোড়া সেটি হচ্ছে পেলভিস, এবং পেলভিস ভাগ হয়েছে মেজর ক্যালিক্স নামক কয়েকটি প্রধান শাখায়, আর মেজর ক্যালিক্স গুলো আরো কয়েকটি ছোট ছোট শাখায় বিভক্ত হয়েছে, এগুলোকে বলা হচ্ছে মাইনর ক্যালিক্স। মাইনর ক্যালিক্স গুলো দেখো তোমরা, এদিকে যে রেনাল পিরামিড আছে, রেনাল পিরামিডের যে সরু যে সামনের অংশটি সেটির সঙ্গে যুক্ত হয়েছে। এই সামনের অংশটির নাম কিন্তু প্যাপিলা। রেনাল পিরামিডের যে সরু অংশ সেটির নাম হচ্ছে প্যাপিলা। এখন তাহলে আমরা বর্ণনায় যদি চলে যাই, কি দেখতে পাচ্ছি, বৃক্কের অভ্যন্তরে ইউরেটারের অংশটি ফানেলের মতো প্রসারিত হয়ে রেনাল পেলভিস গঠন করে। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। প্রশস্ত পেলভিস 2 থেকে 3টি প্রধান শাখা বা মেজর ক্যালিক্স গঠন করে। পেলভিস প্রধান শাখা মেজর ক্যালিক্সে বিভক্ত হয়েছে, সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। মেজর ক্যালিক্স থেকে 8 থেকে 14টি মাইনর ক্যালিক্স সৃষ্টি হয়। প্রতিটি পিরামিডের প্রশস্ত গোড়া থাকে কর্টেক্সের দিকে। এই যে পিরামিড, এটার প্রশস্ত যে গোড়া থাকছে অবশ্যই কর্টেক্সের দিকে, এটা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এবং চূড়াটি অর্থাৎ প্যাপিলা মাইনর ক্যালিক্সে উন্মুক্ত হচ্ছে, এবং এই চূড়া বা সামনের অংশ যেটা আমি বলেছিলাম সংকীর্ণ অংশ, সেটা কি বলা হচ্ছে প্যাপিলা মাইনর ক্যালিক্সে উন্মুক্ত হয়। প্যাপিলার শীর্ষ কয়েকটি ছিদ্র যুক্ত হয়ে থাকে, প্যাপিলার শীর্ষ ভাগে কয়েকটি ছিদ্র রয়েছে।
এখানে তোমরা একটি ছবি দেখছো, এটি বৃক্কের প্রস্থচ্ছেদের আর একটু ক্লোজ একটি ছবি। তোমরা এটা দেখলে নিশ্চয়ই চিনতে পারছো যে বাইরের দিকে এই অংশটি হচ্ছে কর্টেক্স, এখানে লেখা আছে দেখো কর্টেক্স, এবং এই অংশটি হচ্ছে কি মেডুলা, এই যে এখানে লেখা আছে মেডুলা। এই কর্টেক্স এবং মেডুলা জুড়ে কতগুলো পেঁচানো নালিকা দেখা যাচ্ছে, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ। এটি হচ্ছে বৃক্কের গঠন এবং কার্যিক একক নেফ্রন। বৃক্কের গঠন এবং কার্যিক একক নেফ্রন। নেফ্রনগুলো দেখো এখানে একটা লম্বা নালীর মতো দেখতে পাচ্ছ যেটি, সেটিকে বলা হচ্ছে কালেক্টিং ডাক্ট অর্থাৎ সংগ্রাহক নালিকা। এই সংগ্রাহক নালিকার সাথে কিন্তু বেশ কয়েকটি নেফ্রন যুক্ত হয়। এই সংগ্রাহক নালিকার সাথে কিন্তু বেশ কয়েকটি নেফ্রন এসে যুক্ত হয়। আমরা এখন যদি বর্ণনাটা দেখি তাহলে কি দেখতে পাচ্ছি, প্রতিটি বৃক্কে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে। প্রতিটি নেফ্রন গ্লোমেরুলাস, বোম্যান্স ক্যাপসুল, রেনাল নালিকা এবং সংগ্রাহক নালী নিয়ে গঠিত। আমরা যখন নেফ্রনের গঠন সম্পর্কে পড়ব তখন এই প্রতিটা অংশ নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা নিশ্চয়ই তখন চিনতে পারবো। তাহলে কি কি, গ্লোমেরুলাস, বোম্যান্স ক্যাপসুল, রেনাল নালিকা এবং সংগ্রাহক নালিকা নিয়েই গঠিত। কয়েকটি নেফ্রন একটি সংগ্রাহক নালিকাতে যুক্ত হয়। আমরা এটা একটু আগে তোমাদেরকে বলেছি আমি। কয়েকটি সংগ্রাহক নালী মিলিত হয়ে ডাক্ট অফ বেলিনি গঠন করে। এই ধরনের কয়েকটি সংগ্রাহক নালী মিলিত হয়ে একটি ডাক্ট অফ বেলিনি গঠন করে। একটি বেলিনি ডাক্ট ও তার সাথে যুক্ত নেফ্রন সমূহকে একত্রে বলা হয়ে থাকে ইউরিনিফেরাস নালিকা। একটি বেলিনি ডাক্ট তার সাথে যতগুলো নেফ্রন যুক্ত হয়েছে সবগুলোকে একসাথে বলা হয়ে থাকে একটি ইউরিনিফেরাস নালিকা। তাহলে এটি হলো আমাদের বৃক্কের গঠন সম্পর্কিত বিস্তারিত আলোচনা। আশা করছি তোমরা বৃক্কের গঠনটি বুঝতে পেরেছো। এখন এই যে চিত্রটি জাস্ট তোমাদেরকে এটা রেখেছি, তখন আমরা আলাদা আলাদা ভাবে প্রস্থচ্ছেদে বিভিন্ন অংশগুলো বৃক্কের দেখেছি এবং আশা করছি তোমরা চিনতে পেরেছো। এখানে সবগুলো কিন্তু আবার একসাথে দেখার জন্য জাস্ট এই স্লাইডটা রাখা, যে এখানে দেখো ক্যাপসুল, এটি হচ্ছে কর্টেক্স, কর্টেক্সের নিচে মেডুলা এবং মেডুলার মধ্যেই এগুলো হচ্ছে কি রেনাল পিরামিড লেখা আছে। আর এটা তো আমরা নিশ্চয়ই চিনতে পারছো ইউরেটার, ইউরেটার এই অংশটি হচ্ছে প্যালভিস, এখানে লেখা আছে রেনাল প্যালভিস, এবং প্যালভিস থেকে মেজর ক্যালিক্স, এখানে লেখা আছে মেজর ক্যালিক্স, এবং এই মেজর ক্যালিক্স থেকে যে শাখাগুলো হয়েছে এগুলো হচ্ছে মাইনর ক্যালিক্স। এখানে লেখা আছে রেনাল আর্টারি অর্থাৎ ধমনী, বৃক্কীয় যে ধমনী রেনাল ধমনী, এবং এরপর হচ্ছে রেনাল শিরা। এই অংশগুলো আশা করছি তোমরা এখন আর তোমাদের বুঝতে সমস্যা হবে না। তাহলে আমাদের বৃক্কের গঠন মোটামুটি শেষ হলো। এর আমরা যেটি জানবো, বৃক্কের পরে আমরা জানি আরো অন্যান্য অংশ নিয়ে কিন্তু রেচনতন্ত্র গঠিত। যেমন এখানে বৃক্কের পরেই হচ্ছে কি ইউরেটার, প্রতিটি বৃক্ক থেকে একটি করে, উভয় বৃক্ক থেকে এক জোড়া ইউরেটার নেমে এসেছে। ইউরেটারের গঠন সম্পর্কে আমরা এখন জানবো। ইউরেটার সম্পর্কে আমরা কি বলতে পারি, বৃক্কের প্যালভিস থেকে সৃষ্টি হয়ে পৃষ্ঠ উদরীয় প্রাচীর ঘেঁষে পশ্চাৎভাগে অগ্রসর হয়ে যে নালী মূত্রথলিতে মুক্ত হয় তাকে ইউরেটার বলে। প্রতিটি নালীর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং এটি বৃক্ক থেকে মূত্রথলিতে মূত্র পরিবহনে সাহায্য করে। তাহলে এটি বৃক্কের প্যালভিস থেকে সৃষ্টি হয়ে পৃষ্ঠ উদরীয় প্রাচীর ঘেঁষে নিচের দিকে নেমে এসেছে তোমরা দেখতে পাচ্ছ, এবং এটা প্রায় 25 সেন্টিমিটার দীর্ঘ। এটি মূত্রথলিতে মূত্র পরিবহন করাই হচ্ছে এর কাজ। এর পরের অংশ হচ্ছে মূত্রথলি। মূত্রথলি বা ইউরিনারি ব্ল্যাডার সম্পর্কে লেখা আছে, অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত, পাতলা প্রাচীর বিশিষ্ট এবং সংকোচন প্রসারণক্ষম একটি ত্রিকোণাকার থলি বিশেষ। এটি একটি ত্রিকোণাকার থলি বিশেষ এবং অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত পাতলা প্রাচীর বিশিষ্ট। আর এর কাজ কি, মূত্র ধারণ এবং নিষ্কাশনে সাহায্য করাই হচ্ছে এর কাজ। এর পরেই আসছে মূত্রনালী। মূত্রনালী বা ইউরেথ্রা সম্পর্কে আমরা যেটা বলতে পারি, মূত্রথলির পশ্চাৎ প্রান্ত থেকে উৎপন্ন হয়ে যে নালী রেচন ছিদ্রের মাধ্যমে দেহের বাইরে উন্মুক্ত হয় সেটি হচ্ছে মূত্রনালী। মূত্রথলি এবং মূত্রনালীর সংযোগ স্থলে ইউরেথ্রাল স্ফিংক্টার নামক একটি পেশি বলয় থাকে। মূত্রথলি এবং মূত্রনালীর এই যে সংযোগস্থলে দেখাই যাচ্ছে একটা পেশি বলয় আছে যেটাকে বলা হয় থাকে ইউরেথ্রাল স্ফিংক্টার, এবং এটি কিন্তু মূত্রের প্রবেশটা নিয়ন্ত্রণ করতে পারে, অর্থাৎ মূত্রথলি থেকে মূত্রনালীতে মূত্রের প্রবেশটা নিয়ন্ত্রণ করতে পারে। আর এর কাজ কি, মূত্র দেহের বাইরে নিষ্কাশন করাই হচ্ছে এটির কাজ। তো যাই হোক, এটি হচ্ছে আমাদের মানব দেহের রেচনতন্ত্রের গঠন সম্পর্কিত আজকের ক্লাস। আশা করছি তোমরা নিশ্চয়ই বিষয়টা বুঝতে পেরেছো, এবং অবশ্যই বাসায় তোমরা স্টাডি করবে, পড়াশোনা করবে, এবং নিশ্চয়ই তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। আজকে আমি এটুকুই, আজকের ক্লাস এটুকু পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে আমি ধন্যবাদ।
এখানে শেষ করছি।